আসবে। আচ্ছা, তো কর্মমুখী শিক্ষাটাও বললাম, তাহলে দেখো তাহলে কি কি বললাম। একটা হচ্ছে পরিবেশ দূষণ, মানে পরিবেশ রিলেটেড, ইনভায়রনমেন্টাল পলিউশন রিলেটেড কোনো একটা টপিক, যে এটাই যে আসবে তা না, বৃক্ষরোপণও আসতে পারে, বন উজাড়ও আসতে পারে। বন উজাড় মানে হচ্ছে ডিফরেস্টেশন, গাছপালা কেটে ফেলা হচ্ছে। এই যে গাছপালা কেটে ফেলা হচ্ছে, এটার একটা সাইড এফেক্টটা কি, এর থেকে আরো কিছু গ্লোবাল ওয়ার্মিং, তারপর হচ্ছে হলো গিয়ে এই এই টপিক আসবে না, গ্লোবাল ওয়ার্মিং টাইপের টপিক আসবে না। যদি আসে, এর অপোজিটে খুবই সহজ একটা রচনা থাকবে, ঠিক আছে? তাহলে তুমি ডেফিনেটলি ওই রচনা লিখে নেবে। তো অত কঠিনে যাবে না। পরিবেশ রিলেটেড কোনো টপিক থাকতে পারে, যেটা চিঠিতেও থাকতে পারে, প্রতিবেদনও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই রিলেটেড একটু পড়ালেখা করো। তারপর সহশিক্ষা বললাম, যে কো এডুকেশন, যেটা হতে পারে পড়ালেখার পাশাপাশি আরো কাজ শেখা উচিত, এরকম তো চিঠিও আছে, এরকম চিঠিও আসতে পারে। তো তাহলে পড়ালেখার পাশাপাশি আর কি কি শেখা যায়, কি কি শেখা দরকার, এতে কিভাবে ইউনিভার্সিটির সহযোগিতা হয়, কিভাবে একজন মানুষের তার ব্যক্তিগত জীবনে, তার পার্সোনাল লাইফে কি কি হেল্প হয়, এগুলো সম্পর্কে একটু দেখো, একটু জানো, একটু চিন্তা করো, একটু কিছু নোট ডাউন করো। তাহলে একটা সহশিক্ষা ব্যাপারটা হয়ে যাবে। এরপর কি কর্মমুখী শিক্ষা বললাম, যেটা কর্মমুখী শিক্ষাটা আসলে টেকনিক্যাল এডুকেশন, এটা জেনারেল এডুকেশন থেকে আলাদা। মানে আমাদের দেশে যেমন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে তোমরা যেটা পড়তেছো, এটা জেনারেল এডুকেশন, এটা টেকনিক্যাল এডুকেশন। ওখানে পড়ালেখাটাই পুরোপুরি ডিফারেন্ট। কিন্তু ওই শিক্ষাটা কেন দরকার, এটা কিন্তু কো এডুকেশনের সাথে কিছুটা রিলেটেড, কিন্তু এখানে এটা আলাদা। এডুকেশন সিস্টেমটা কি বলা হচ্ছে, এটা কেন দরকার, এটা দরকার আসলে আমাদের দেশে গরিব এবং যারা একটু লোয়ার মিডল ক্লাস আছে তাদের জন্য দরকার, তাদের চাকরি দরকার, তাদের অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিতে হয়। সেই ক্ষেত্রে পড়ালেখা করে 25-26 বছর পর্যন্ত সে পড়ালেখা করবে বাবার টাকাতে, এটা তার পক্ষে পসিবল না। সেই ক্ষেত্রে তার ওরকম শিক্ষাটাই নেওয়া দরকার, যাতে তার সে দ্রুত চাকরিতে ঢুকতে পারে, কাজে ঢুকতে পারে। তো এই জন্য কর্মশিক্ষা অনেক দরকার আমাদের দেশের ইকোনমিক্যাল কন্ডিশনের উপর বেস করে, ঠিক আছে? তো এটা নিয়ে একটু পড়াশোনা করলে তিনটা গেল। আর লাস্টেরটা, এটা আমার মনে হয় আসবে, তবুও বলে রাখছে, আমার মনে হচ্ছে না এরকম টপিক সরাসরি দিবে। কিন্তু সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, একটু মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া যেটাকে বলতেছে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বানানটা কি এভাবে লিখি আমরা, এইভাবে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম, এই রিলেটেড প্রশ্ন আমরা পাইনি লাস্ট ইয়ারের কোশ্চেনে। হ্যাঁ, লাস্ট ইয়ারের কোশ্চেন অথবা তার ইয়ারের আগের ইয়ারের কোশ্চেনে একটা টপিক ছিল অনলাইন ক্লাস। কোশ্চেন অ্যান্সারের টপিকটা ছিল অনলাইন ক্লাস নামে একটা একটা লোক, একটা বাংলাদেশের একটা খোলা কিংবা ওই সব কোন একটা অঞ্চলের একজন টিচার লিখছে অনলাইনে ক্লাস নিতে দেওয়া তার কি এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা নিয়ে একটা প্যাসেজ ছিল। তো ওইটা জাস্ট একটা প্যাসেজ, কিন্তু কোনো কোশ্চেনে আমরা সরাসরি সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন ইন্টারনেট মিডিয়া এরকম টপিক আমরা আসলে দেখি নাই। তো দেখি নাই তার মানে এটা হলেও হতে পারে, এটা এখন খুব হট টপিক। এআইটা কেন বলবো না, কারণ এআই টপিকটা খুবই রিসেন্ট, এবং এআই টপিক নিয়ে বাংলাতে লেখা কঠিন হবে। এটা ইংলিশ রিলেটেড কোনো প্যাসেজ কিংবা কোনো জায়গাতে হয়তো বা এআই নিয়ে একটা কোনো কিছু আসতে পারে, যে ডিসএগ্রি এগ্রি টাইপের কোনো একটা কিছু দেখতে দিতে বলতে পারে যে এআই কি মানুষের জব রিপ্লেস করে দিবে কিনা, এটার উপরে তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, এরকম কোনো টপিক ইংলিশে দিতে পারে, বাংলাতে দেওয়ার পসিবিলিটি নাই। বাংলায় যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম এখানেও সেম জিনিস, সামাজিক যোগাযোগ মাধ্যম কি তুমি সেটা একটু দেখবা। সামাজিক যোগাযোগ মাধ্যম কি, কোনগুলো, মানে হচ্ছে ফেসবুক, ইন্টারনেট, ফেসবুক, তারপর হচ্ছে এই ইনস্টাগ্রাম, আর হোয়াটসঅ্যাপও সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই ইউজ হচ্ছে, যদিও হোয়াটসঅ্যাপ একটা, মানে হোয়াটসঅ্যাপটা তো আলাদা একটা মাধ্যম, তবু ওটাও কিন্তু আসতেছে। এছাড়া যে ফাইবার আছে, আরো আগে স্কাইপি ছিল, তার উপরে কি ইমো আছে, আরো অনেকগুলো আছে, একটু জেনে নিবা সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে কোনগুলো use করা হচ্ছে। তো সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কি, এটা আমাদের লাইফে কি রকম প্রভাব ফেলতেছে। স্বাভাবিকভাবে এই ধরনের রচনায় আমরা দুই রকমের এফেক্ট দেখি, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কি সেটা লিখলাম, সেগুলো কোনগুলো, কোন জিনিসগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া হিসেবে ক্রিয়েট করতেছি, সেগুলোর ব্যবহার, সেগুলো কিভাবে মানুষ ব্যবহার করে,
সেগুলোর ভালো দিক, ভালো দিক মানে ইতিবাচক প্রভাব, সেগুলো আমাদের লাইফে কি ধরনের পজিটিভ ইম্প্যাক্ট গুলো ফেলছে পজিটিভ জায়গা থেকে, সেগুলোর খারাপ দিক, এখানে খারাপ দিক বলতে হচ্ছে ক্ষতিকর দিক, ক্ষতিকর দিক অথবা নেতিবাচক প্রভাব, এই সবগুলো কথা মানে একই, যে ব্যাড এফেক্ট, সাইড এফেক্ট, কিংবা হচ্ছে সাইড এফেক্ট তো না, ব্যাড এফেক্ট অথবা যে হার্ম করতেছে কিভাবে, সেগুলো নিয়ে লিখলাম। এবং তারপরে আমরা একটা মন্তব্য দিয়ে দেবো, এখানেও আমরা মন্তব্য আনবো। এখানে মন্তব্যটা এরকম হবে, খারাপ দিক আছে কিন্তু তার মানে এটা না যে এর জন্য আমরা এটা ফেলে দিব, আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দিব। সোশ্যাল মিডিয়া ইউজ করা বন্ধ করে দেওয়াটা কোনো সলিউশন না, এটা আমাদের লাগবেই, কিন্তু আমরা এটাকে ব্যবহারের ব্যাপারে অনেক সতর্ক হব, আমাদের প্রাইভেসি সম্পর্কে সতর্ক হবে, এটা ব্যবহার ভালোভাবে শিখবো, এবং আমরা এমন কিছু নিজে থেকে করবো না যেটা আমাদের পরবর্তীতে আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো এইভাবে করে একটা কনক্লুশন এনে দিতে হবে, একটা পজিটিভ এন্ডিং দিতে হবে। জাস্ট একটা প্যারাতে নেগেটিভ পয়েন্ট গুলো থাকবে যে কি কি ক্ষতি করতেছে, সেটা আমাদের ফিজিক্যাল ক্ষতি করতেছে, আমাদের মেন্টাল ক্ষতি করতেছে, সেটা আমাদের সোশ্যাল ক্ষতি করতেছে, সেটা আমাদেরকে আহ, মানে আমরা প্রতারণার শিকার, ফ্রডের শিকার হচ্ছে, আমরা অনেক সময় নিজেরাও অনেক কিছু করতেছি যেটা হচ্ছে নেগেটিভ, মানে আমরা হয়তো ফেক নিউজ আমরা নিজেরাই দিচ্ছি, এমন হতে পারে। কিংবা আমরা, মানে আমরা সবসময় এটাই বলি যে ইন্টারনেটের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, আরে ভাই আমার অনেক ক্ষতি হয়েছে, আমিও তো কারো ক্ষতি করতে পারি। তো দুই দিকেই হতে পারে জিনিসটা, তো সেই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। তো এই মানে খারাপ দিকগুলোকে একটু পয়েন্ট আউট করতে হবে, এটা বড় কথা হবে না যে পুরো রচনায় এই খারাপ কথাগুলো আর কি লিখবো, ব্যাপারটা এটা হবে না। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কি, এটা কি কি কাজে লাগে, ইন্টারনেটের মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করি, ডিভাইসের বিভিন্ন অ্যাপ সবসময় ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করে আমরা আমাদের বিনোদনের জন্য ব্যবহার করতে পারি, আমাদের এডুকেশনের জন্য ব্যবহার করতে পারি, আমাদের বিজনেসের জন্য ব্যবহার করতে পারি, অনেক ব্যবহার করতে পারি। এগুলো, এইগুলো থাকার কারণে আমাদের লাইফটা অনেক সহজ হয়ে আসছে, আমরা ঘরে বসে ব্যবসা করতে পারতেছি, ঘরে বসেই আমরা দূর দূরান্তের বইপত্র পড়তে পারতেছি, আমাদের জানার আগ্রহের ব্যাপারগুলো সম্পর্কে আমরা জানতে পারতেছি, আমরা ঘরে বসে পৃথিবীর দূর দূরান্তের জিনিস ভিডিও দেখতে পাচ্ছি, সেখানে সৌন্দর্য দেখতে পাচ্ছি, সব ভালো করে। খারাপ দিকটা কি, খারাপ দিকটা দিকটাতে আমরা এডিক্টেড হয়ে যাচ্ছে, এখানে অনেক ফেক নিউজ আমাদের কাছে আসতেছে, যা আমাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, আমরা ফ্রডের শিকার হতে পারি, আমাদের প্রাইভেসি নষ্ট হতে পারে, আমাদের নিউজ লিক হয়ে যেতে পারে, আমাদেরকে কেউ ট্র্যাপে ফেলতে পারে, অনেক কিছু হতে পারে নেগেটিভ এগুলো। কিন্তু আমাদের কি করা উচিত, এটা ব্যবহার বন্ধ করলে তো আর আমরা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো, আমাদেরকে এই পৃথিবীর সাথে কানেক্টেড থাকতে এইটা ব্যবহার করতে হবে, কিন্তু সচেতন ভাবে ব্যবহার করতে হবে, পরিমিত ব্যবহার করতে হবে, যাতে আমরা বেশি এক্সেস ব্যবহার না করি। আবার যেন প্রাইভেসি সেটিংস গুলো সম্পর্কে ভালো মতো জানি, যে আমার আমার অ্যাকাউন্টটা যেন হ্যাক সহজে না হতে পারে। তো এইভাবে হচ্ছে আমরা এই রচনাটা লিখবো, সেখানে এটা সোশ্যাল মিডিয়া নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, আমরা সোশ্যাল মিডিয়ার কথাটা বাদ দিয়ে মোবাইল ফোন কথাটা এখানে বসাতে পারি, ইন্টারনেট কথাটা এখানে বসাতে পারি, কম্পিউটার কথাটা এখানে বসাতে পারি। ইন্টারনেটটা একটু ডিফারেন্ট, কারণ ইন্টারনেটটা তো আসলে কোনো ডিভাইস না, ইন্টারনেট হচ্ছে ডিভাইস গুলো চালানোর জন্য একটা মিডিয়া, ইলেকট্রিসিটি যেমন একটা মিডিয়া, ইন্টারনেট সেরকম একটা মিডিয়া। তো ইন্টারনেটটা একটু ডিফারেন্ট ভাবে লিখতে হবে, ইন্টারনেট ব্যাপারটা কি, ইন্টারনেটটা কবে থেকে শুরু হলো, ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে, আর ইন্টারনেট কোন কোন ডিভাইসের সাথে কানেক্টেড করে আমাদেরকে সহযোগিতা করতেছে, এইভাবে হচ্ছে আমরা ইন্টারনেট রচনাতে যেতে পারি। আমার মনে হয় না ইন্টারনেট রচনা আসবে, আসবে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, এগুলোর মধ্যে ঘুরে ফিরে আরো স্পেসিফিক ভাবে ফেসবুক, না ফেসবুক আসার পসিবিলিটি নাই, মানে এই এই রিলেটেড সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কন্টেন্ট আসলেও আসতে পারে। তাহলে দেখো যতগুলো আমি বললাম ঘুরে ফিরে মোটামুটি একই প্যাটার্নে যাচ্ছে ব্যাপারগুলো, তোমাকে এই প্যাটার্নের উপর কিছু ইনফরমেশন কালেক্ট করো, আমি বলতেছি না পুরো রচনাটা লেখো, এই পেইনটা এখন তুমি নিতে পারবা না, আমি দিতেও যাচ্ছি না, জাস্ট ইনফরমেশন গুলো একটা নোট ডাউন করো, জাস্ট বুলেট পয়েন্ট হিসেবে লেখো, কোনো সমস্যা নাই, আমার কোনো কিছু যায় আসে না, তুমি ইংলিশে পড়ো, আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। এই যে এখানে যেমন এই জায়গাটাতে যেমন পয়েন্ট দিছে, পরীক্ষায় কিন্তু পয়েন্ট দিয়ে লিখবা না, এইভাবে পয়েন্ট দিয়ে বেশি বেশি লিখলে কিন্তু নাম্বার কম আসবে। ডিসক্রাইব ডিসক্রাইব করবা চাইলে মাঝে মধ্যে দুই একটা পয়েন্ট দিতে পারি, কিন্তু বেশি না, অল্প।
আমাকে ডিসক্রাইব করে যেতে হবে, প্যারা অনুযায়ী লিখতে হবে, 4-5টা প্যারা দিয়ে লিখতে হবে রচনাটা। ওভাবে আমরা লিখবো। বাট পড়ার জন্য কিছু ইনফরমেশন নোট ডাউন আমরা এভাবে করতে পারি বুলেট পয়েন্ট দিয়ে। তাহলে আমাদের কিছু করা হলো যে হ্যাঁ, আমরা কিছু নেট থেকে তথ্য নিতে পারি যে আমাদের দেশে পরিবেশ দূষণের কন্ডিশনটা এখন কিরকম। ইংলিশে আমরা খুঁজি, বাংলায় খুঁজে পাওয়া যায় না, ইংলিশে খুঁজি, ইংলিশ থেকে বাংলা করি। ওখানে ইংলিশ তো এমন আহামরি ইংলিশ থাকবে না যে ওটা আমি পড়ে বাংলা করতেই পারবো না। আমরা তো ওইটার বাংলা একটা আইডিয়া করে নিতেই পারবো যে হ্যাঁ, এত পার্সেন্ট ডিফরেস্টেশনের হার পার্সেন্টেজ এত হয়ে গেছে। কিংবা ঢাকা শহরে একদম মানে গাছের সংখ্যা অনেক কম, অন্যান্য প্রাণী নাই, পলিউশন এত পরিমাণে, ইন্ডাস্ট্রি এত ডেভেলপ করছে, এত পার্সেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে গত 20 বছরে। এটা কিছু ইনফরমেশন আমরা এইভাবে দিতে পারি। কো এডুকেশনের ক্ষেত্রে সেম, কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে কয়েকটি কর্মমুখী শিক্ষা, ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশনের কন্ডিশনটা কি, ওখানে কি কি লিমিটেশন আছে, এগুলো একটু জেনে রাখলাম, একটু পড়ে রাখলাম, ইংলিশে পড়লাম, সমস্যা নেই। যেভাবে হোক আমরা একটু ইনফরমেশন সম্পর্কে আর এগুলো সম্পর্কে ধারণা নেই, তাইলে আমরা লিখি। তাই দেখো 4টা রচনা আমি দিছি, বললাম এতক্ষণ ধরে। 4টা রচনাই কিন্তু টপিক বেস হয়ে গেছে, কিন্তু টপিক বেস হলেও এগুলোকে আবার মতামত ধর্মী, ওপিনিয়ন বেস রচনা হিসেবেও কনভার্ট করে দেওয়া যাবে। আমরা বলতেই পারি যে আধুনিক জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের পারিবারিক জীবনে বিপর্যয় ডেকে আনছে, কিংবা আমাদের ভার্চুয়াল জগতের কারণে আমাদের বাস্তব জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। এরকম যে কোনো একটা লাইন লিখে তোমার মতামত দাও, কিংবা পক্ষে বা বিপক্ষে তোমার মতামত দাও। তখন কিন্তু অটোমেটিক এই টপিকের এই কন্টেন্ট গুলো নিয়ে তোমাকে একটু ভিন্নভাবে ডিসকাশন করতে হবে, একটু ফরম্যাটটা ডিফারেন্ট ভাবে ডিসকাশন করতে হবে। ফরম্যাট গুলো আমি আবার আরেকবার একটু মনে করিয়ে দিই পরে। তো তাইলে গেল, এই দুইটাই কিন্তু আসলে মতামত ধর্মী হিসেবে কভার দেওয়া যায়। বাকি রইলো এই দুইটা জিনিস, বৈশাখী উৎসব এবং নৌকা ভ্রমণ। তো বৈশাখী মেলা কিংবা বৈশাখী উৎসব, এটা একটা ব্যক্তিগত রচনা হতে পারে যদি এটা এরকম লেখা থাকে, তোমার দেখা একটি বৈশাখী মেলা অথবা উৎসব। তোমার দেখা একটি হতে হবে, বৈশাখী মেলা হলে হবে না। যদি বলে বৈশাখী মেলা এইটুকু লেখা আছে, তখন কিন্তু এটা পুরোপুরি টপিক বেস হয়ে যাচ্ছে। হোয়াট ইজ বৈশাখী মেলা, বৈশাখী মেলাতে কি হয়, কেন বৈশাখী মেলা হয়, বৈশাখী মেলাতে আমরা কি কি দেখতে পাই, বৈশাখী মেলা আমাদের বাংলাদেশের ট্রেডিশনকে রিপ্রেজেন্ট করে। এইসব জিনিসগুলো কিন্তু একদম সলিড ভাবে লিখতে হবে। কিন্তু তোমার দেখা একটি বৈশাখী মেলা, তখন পুরো স্পেসিফিক একটা বৈশাখী মেলার কথা বলা হচ্ছে। আমাদের এইটুকু জানা থাকা লাগবে বৈশাখী মেলার জিনিসটা কি। তুমি যদি বৈশাখী মেলাকে বাণিজ্য মেলা ভেবে ফেলো এবং বাণিজ্য মেলা দিয়ে তুমি ট্রেড ফেয়ারের সাথে কম্পেয়ার করে লিখে ফেলো, তোমার নাম্বার কিন্তু শেষ, গায়েব হয়ে গায়েব হয়ে যাবে, কারণ তোর ভুল হয়ে গেল। তাহলে তোমাকে যেটা করতে হবে, মিনিমাম আইডিয়া থাকা লাগবে যে বৈশাখী মেলা কিংবা বৈশাখী ফেস্টিভ্যাল ব্যাপারটা কি, এটা নিয়ে একটু পড়া থাকা লাগবে। যখনই তোমার দেখা একটি হয়ে যাচ্ছে, তখন পুরোপুরি ব্যক্তিগত রচনা হয়ে যাচ্ছে। তখন তোমার অনেক ফ্রিডম আছে, তুমি একটা গল্প বলতে পারবে যে তুমি একটা বৈশাখী মেলা দেখতে গেছিলে, জীবনে বেশ কয়েকবার বৈশাখী মেলা দেখেছো, কিন্তু একবার নানা বাড়িতে ছিলা, সেইবার নানা বাড়িতে থাকতে বৈশাখী মেলা একটা নদীর তীরে বট গাছের নিচে হয়েছিল, যেটা ঢাকা শহরের থেকে একেবারেই ভিন্ন, এবং সেটা তোমার অনেক বেশি ভালো লেগেছিল। দেখো, কিন্তু গল্পের মতো হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট বলছি গল্পটা লিখবা না, গল্পের সামারিটা লিখবা। আমরা যে কোনো একটা টেক্সট পড়ে সেটা সামারি যেভাবে লিখি, আমাদের রচনায় ঠিক ওই গল্পটা সামারিটা লেখার মতো করে আমরা summary টা লিখি। ইন্ট্রোডাকশন দিলাম, কনক্লুশন দিলাম, মাঝখানে পুরো আমার কাহিনীটা লিখে দিলাম, শেষ। তাহলে বৈশাখী মেলা হোক, সব হোক, মেলা হলে জাস্ট স্পেসিফিক মেলাটুকু বোঝাচ্ছে যে দোকানপাট আছে, সেখানে মিষ্টি, মাটির জিনিসপত্র, হাতের তৈরি জিনিসপত্র, কাপড়, এগুলো বিক্রি হচ্ছে, মানুষ কিনতেছে, খাবার দোকান আছে, হয়তো বা পুতুল নাচ হচ্ছে, এইটুকু। আর বৈশাখী উৎসব হলে আরেকটু বড় পরিসরে জিনিসটা হয়। বৈশাখী উৎসবের ভিতরে আসলে শুধু মেলা না, আরো অনেক কিছু থাকে। হতে পারে কালচারাল অনুষ্ঠান থাকতে পারে, হতে পারে যে সেখানে কোনো র্যালি হতে পারে, মানে একটা হোল ডে প্রোগ্রাম, যেটার জন্য ধরো 14 তারিখ, 14 এপ্রিল যেমন ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে যে অনুষ্ঠানটা হয়, না ওটা কিন্তু শুধু মেলা না, একটা ফেস্টিভ্যাল উৎসব। কারণ এখানে র্যালি হচ্ছে, সেখানে পান্তা ইলিশ খাওয়া হচ্ছে, সেখানে গানের অনুষ্ঠান হচ্ছে, সেখানে মেলা বসেছে, মানুষ ঘুরতেছে, মানে সবকিছু মিলে। আর মেলাটুকু শুধু মেলাটুকু,
তো এটা নিয়ে একটু পড়াশোনা, আমার কাছে মনে হয় যে এপ্রিল মাসে পরীক্ষা হচ্ছে প্রতিবারই, যদিও এপ্রিল মাসে পরীক্ষা হয়, কিন্তু সেটা কিন্তু রচনাতে না দিলেও হতে পারে একটা চিঠিতে দিয়ে দিল যে তোমার এক বিদেশি বন্ধুকে তোমাদের দেশে বৈশাখী মেলাতে কিংবা মঙ্গল শোভাযাত্রা স্পেসিফিক ভাবে দিবে না। এটা যেহেতু ইন্ডিয়া থেকে কোশ্চেন হবে, মঙ্গল শোভাযাত্রা মনে হয় না দিবে। তো যে ধরো একটা বৈশাখী উৎসবে দাওয়াত দিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, তোমার বন্ধুকে আসতে বলো, তোমার দেশে আসতে বললো যে বৈশাখী মেলা দেখার জন্য, বৈশাখী মেলাতে সে কি কি দেখতে পারবে, তার কি কি ভালো লাগবে, এই ধরনের মেলা কেন তোমার জন্য ইম্পর্টেন্ট, এরকম তিনটা পয়েন্ট দিয়ে দিবো। কবে কখন কোথায় হবে বলো। দেখো 12টা পয়েন্ট আমি মুখে বলে ফেললাম। তো সে 12টা পয়েন্ট দিয়ে কিন্তু এই উৎসবটা নিয়ে বলতে পারবে। তো তাহলে বৈশাখী মেলা অথবা উৎসব এটা সম্পর্কে একটু বড় পয়েন্ট, যেহেতু এটা ব্যক্তিগত রচনা বলতেছি, একটা ইন্ট্রোডাক্টরি কথা লিখবা, মূল রচনা লিখবা, একটা উপসংহার দিবা। তোমার উপর, একবারে তোমার উপর ডিপেন্ড করে। তুমি বললা যে এরকম মেলায় আমি আরো বারবার যেতে চাই, এরকম মেলা আমার খুব ভালো লাগে, এভাবে করে তুমি তোমার মতো করে তুমি কনক্লুশন দিবে। ইন্ট্রোডাকশনের সময় তুমি জাস্ট গল্প দিয়ে শুরু করবে না, ইন্ট্রোডাকশনের টপিকটা নিয়ে বৈশাখী মেলা জিনিসটা কি, বৈশাখী উৎসবটা কি, ওইটা নিয়ে একটু কথা বলে তারপরে তুমি বলবে যে আমি এরকম বৈশাখী মেলাতে গিয়েছি জীবনে অনেকবার, তবে একটি বিশেষ বৈশাখী মেলার কথা আমার সবসময় মনে পড়ে। তারপর তুমি হচ্ছে তোমার মতামতটা দিয়ে দিবা। চাইলে ওখানে তুমি একটু দুইটা প্যারা করতে পারো যে কেন তোমার ওই মেলাটা সবচেয়ে বেশি মনে থাকে। গেল এটা। নৌকা ভ্রমণ কিংবা যে কোনো ভ্রমণ। দেখো নৌকা ভ্রমণ দিলাম একটা সহজ জিনিস, আমরা নৌকা ভ্রমণ লিখছি, আমরা লিখতে পারবো। কিন্তু দেখো এটা রিলেটেড আরো কিছু দিতে পারে, একটি রেল ভ্রমণ দিতে পারে, রেল ভ্রমণ মানে রেল গাড়িতে ভ্রমণ করলাম কাছাকাছি, হতে পারে বিমান ভ্রমণ, কখনো আসে নাই, একবার এসেই বলতে পারে যে প্লেনে করে তুমি কত ফার্স্ট টাইম তুমি প্লেনে করে বেড়াতে ভ্রমণ করেছিলাম, এক দেশ থেকে আরেক দেশে গেছিলে, সেই এক্সপিরিয়েন্স নিয়ে লেখা, হতে পারে বিমান ভ্রমণ। এই কয়টা তো গেল। আরো একটু ভিন্ন রকম ভ্রমণ হতে পারে, যে একটা ছিল চিড়িয়াখানা, এই যে লাস্ট ইয়ার অথবা তার আগের ইয়ারে আসলে চিড়িয়াখানা ভ্রমণ, পরিবারকে নিয়ে, এটা বলছিল পরিবারকে নিয়ে। ঠিক আছে, মানে তুমি চিড়িয়াখানা দেখতে গেছো, যে মিরপুরে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানায় তুমি বেড়াতে গেছো পরিবারকে নিয়ে, সারাদিন তুমি পরিবারকে নিয়ে ঘুরছো। এর এই যে 23-তে কি আসলো, যে বন্ধুদের সাথে তুমি বনভোজনে গেছো বেড়াতে, আসলো বনভোজন, এটা বেড়াতে গেলা, বনভোজনে গেলা, পিকনিক করতে গেলা, রিলেটেড একই রকম একটা একটা জিনিস আসতে পারে। ধরো একটি সরি একটি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান মানে হচ্ছে দেখার মতো জায়গা, সব জায়গায় কিন্তু দেখার মতো জায়গা না। দর্শনীয় স্থান বলতে ধরো একটা স্পেসিফিক কোনো লোকেশন বলতে হবে, ধরো কুমিল্লার ময়নামতি পাহাড়পুর হতে পারে, সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, পটুয়াখালী কুয়াকাটা, মানে কোন একটা বিশেষ লোকেশন, ওই লোকেশন একটি দর্শনীয় স্থান, দেখার মতো একটা জায়গা। রাঙামাটি বান্দরবান এগুলো হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, কিন্তু একটু স্পেসিফিক। তারপরে হতে পারে হচ্ছে হলো গিয়ে একটি শিক্ষা সফর। শিক্ষা সফর মানে স্টাডি ট্যুর, একটা স্টাডি। যদি একটি শিক্ষা সফর আসে রচনা, তাহলে কিন্তু এটা কিছুটা টপিক বেজ হয়ে যায়, কারণ শিক্ষা সফর কি এটা নিয়ে লিখতে হচ্ছে। বাট এরকম রচনার ক্ষেত্রে তোমরা কিন্তু তোমার শিক্ষা সফরের গল্পটা তুমি লিখবা, প্রথমে ডেফিনেশনে লিখবা শিক্ষা সফর ব্যাপারটা কি, তারপরে গিয়ে তুমি লিখবা যে তুমি যে শিক্ষা সফরে গিয়েছিলে সেই শিক্ষা সফর নিয়ে। শিক্ষা সফর স্টাডি ট্যুর অবশ্যই স্টাডি রিলেটেড হতে হবে, এমন একটা জায়গায় গেছো যেখানে গিয়ে তুমি কিছু শিখতে পেরেছো, এবং কি শিখতে পেরেছো সেই কথাটা বলতে হবে। নর্মালি কিন্তু আমরা কি করি, শিক্ষা সফরে যাই, গিয়ে ঘুরে ফিরে আসি, একটা বা আন্দাজে একটা আর্টিকেল লিখে দেই, এখানে এখানে এই শিখলাম, আসলে কিছুই শিখে নাই, নেট নেট থেকে কাট পেস্ট করে লিখে দিয়ে শেষ করে দিই। তো ওই রিয়েলিটি কিন্তু এখানে তুলে ধরা যাবে না, এই রচনায় লিখতে হবে না। না আমরা এক্সাক্ট আসলে গেছি একটা জায়গায়, আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম পাহাড়ি অঞ্চলে, পাহাড়িদের জীবন দেখতে। তো তাহলে আমরা আসলে পাহাড়িদের জীবন দেখলাম, তারা কতটা স্ট্রাগল করে, তারা তাদের ভাষা কেমন, তাদের সংস্কৃতি কেমন, তারা কিভাবে লাইফ লিড করে। তো এই এই পয়েন্ট গুলো আনতে হবে, যে আমরা শিক্ষা সফরে যে
পাহাড়িদের দেখতে গিয়েছিলাম, পাহাড়িদের জীবন দেখতে গেছিলাম, সেটা আসলে কি কি আমরা শিখেছি, এবং এই ধরনের শিক্ষা সফর আসলে স্টুডেন্টদের জন্য কেন দরকার। শিক্ষা সফর অবশ্যই স্কুল কলেজ থেকে নিয়ে যাওয়া হয়, প্রাইভেট থেকেও শিক্ষা সফরে যায় না। তো তাহলে ওই স্কুল কলেজের জন্য এটা কেন? তাহলে দেখো এইটা রিলেটেডই কতগুলো টপিক আসতেছে, মোটামুটি সবগুলোই একই রকম। এই জন্য আমি বললাম যে এই ভ্রমণ রিলেটেড যদি কোনো রচনা তোমরা একটু পড়ে রাখো, তাহলে লিখতে সুবিধা হবে। বাংলা বই থেকে যদি নাও, মানে বাংলাদেশের বাংলা বই থেকে নাও, সেখানে অনেক আজাইরা কথা, আজাইরা কথা বলতে অনেক ডিটেল কথা। এত ডিটেল কথা পড়ে লাভ নাই। তুমি ডিটেল পড়বা, পরে পরীক্ষা যায় ডিটেল লেখা শুরু করবা, অর্ধেক লিখে দিয়ে আসা পড়বা, কোনটুকু লিখে দিয়ে আসলা যেটা দরকার নাই, আননেসেসারি কথাগুলো। এর থেকে বেটার ফরম্যাটটা বুঝে ধরে ধরে রচনা করে লেখা, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমি মনে হয় কিছু জিনিস তোমাদেরকে দিয়েছিলাম, একটি দেশ রচনা দিয়েছিলাম। যাই হোক, যে কটা রচনা দিয়েছিলাম ওগুলো আবার গ্রুপে আমি দিয়ে দেবো। আর হচ্ছে হলো গিয়ে এই এই ফাইলটাও দিচ্ছি, নতুন ইনফরমেশন যেগুলো কালেক্ট করলাম সেগুলো একটু গুছিয়ে দিয়ে দিচ্ছি, আজকে না দিতে পারলেও কালকে সকালে দিয়ে দিব। এগুলো একটু গুছিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু আপাতত পেপার ওয়ানটা একটু ফোকাস করো। আজকে যদিও 18 তারিখ, আমাদের আর এক সপ্তাহ আছে আর কি।